জান্নাত রহমান হৃদি। পর্ব ৪। ধ্রুবকে দুপুরের খাবারটা নিজ হাতে খাইয়ে দিয়ে বাসায় ফেরার প্রস্তুতি নিল হৃদিতা। বাসায় গিয়ে গোসল সেরে খাবার খেয়ে তারপর আসবে আবার। মুনিয়া চৌধুরী আপাতত আছেন এখানে ধ্রুবর সঙ্গে। ধ্রুবর সঙ্গে খুব একটা কথা বলছে না হৃদিতা, তবে ধ্রুবর সারাক্ষণ খেয়াল রাখতে ভুলছে না সে। ধ্রুব মেয়েটার মান ভাঙানোর চেষ্টা করেও পারছে না। খুব কঠিন অভিমান তার, পুরো 4টা বছরের। এত সহজেই তা গলবে নাকি? ধ্রুবও হাল না ছেড়ে লেগে আছে। হৃদিতা টোটবেগটা কাঁধে তুলে ধ্রুবকে কড়া গলায় বলল, ওয়াশরুমে যেতে হলে আন্টিকে বলবেন, একা একা আবার যেতে নিবেন না। গতকাল তো একটা অঘটন ঘটিয়ে ফেলতে নিয়েছিলেন। কি হতো আমাকে ডাক দিলে? তুরিমি সারাদিন পর একটু ঘুমিয়েছিলে, উঠাতে ইচ্ছা হয়নি আর। হৃদিতা বিরক্তিতে কপাল কুঁচকাল। আপনার মতো একটা অসহ্য মানুষ আমি আর দুটো দেখিনি। দুটো দেখবা কি করে? এটা পৃথিবীতে এক পিসই আছে, আর তা তুমি ভাগ্য করে পেয়ে গেছ। ভাগ্য নাকি অভাগ্য? এভাবে বলছো কেন হৃদ? মাফ করে দেও এবারের মতো। পা ধরতে হবে বলো? আমি তাতেও রাজি। ধ্রুবর এহেন কথায় আশ্চর্য হল হৃদিতা। এই ছেলের ভেতরে অহংকার, ইগোতে ভরপুর। ভুল করার পরে সামান্য সরিটুকু অবধি সে কাউকে বলতে চাইত না। সে কিনা হৃদিতার পা ধরার কথা বলছে। হৃদিতা কি ভুল শুনছে? নাকি অ্যাক্সিডেন্ট করে লোকটার মাথা আউলিয়ে গিয়েছে? নিশ্চিত তারটার ছিঁড়েছে। হৃদিতা প্রসঙ্গ এড়িয়ে বলল, মায় 1 ঘন্টার জন্য যাচ্ছি, আশা করি সাবধানে থাকবেন। বলে হৃদিতা চলে যেতে নিলে বাম হাতের ইশারায় তাকে কাছে ডাকল ধ্রুব। হৃদিতা এলো। বিচলিত স্বরে প্রশ্ন করল, কিছু লাগবে আপনার? ওয়াশরুমে যাবেন? মাথাটা একটু নিচু করো। কেন? আরে নামাও না, এত প্রশ্ন করছো কেন? গোপন কথা বলবো, কানে কানে বলতে হবে। হৃদিতা এবার মাথাটা নিচু করে ধ্রুবর মুখের সামনে আনতেই ধ্রুব টুপ করে তার গালে চুমু খেল। মুখটাকে পাংশু করে বলল, এবারের মতো মাফ করা যায় না? হৃদিতা সোজা হয়ে দাঁড়াল। তার এই মুহূর্তে খুব হাসি পাচ্ছে, কিন্তু সে হাসিটা চেপে রাখল। মুখটাকে যথারীতি গম্ভীর বানিয়ে বলল, এত সহজে? এত সহজে মাফ করে দিব? আমি 4টা বছর আপনার জন্য কষ্ট পেয়েছি, আপনাকে মিনিমাম 4 মাস না ভুগিয়ে ছাড়ছি না। লেগে থাকুন। বলেই হৃদিতা বেরিয়ে এলো কেবিন ছেড়ে। আর বেরিয়েই হেসে ফেলল ফিক করে। ঠোঁটের কোণে হাসি ঝুলিয়েই হৃদিতা হাঁটছে। হাসপাতালের নিচে এসে তার মুখের হাসিটা উবে গেল। অ্যাম্বুলেন্স থেকে একটা মেয়েকে বের করা হচ্ছে। একজন মধ্যবয়সী মহিলা আহাজারি করে চলছে। তুই কেন এটা করলি মা? একটা ছেলের জন্য নিজের জান নিতে একবারও ভাবলি না? আমাদের কি হবে একবারও ভাবলি না কেন? হৃদিতার পাশ কাটিয়ে যাওয়ার সময় মেয়েটার চেহারাটা দেখল হৃদিতা। আর দেখেই গা কেঁপে উঠল। বাচ্চা একটা মেয়ে, স্কুল পড়ুয়া সম্ভবত। অতটুকু মেয়ে নিজের জীবন নেওয়ার চেষ্টা করল? এত সাহস মেয়েটার! হৃদিতা তো এত বড় হয়েও খুব ভীতু। আত্মহত্যা করার কথা কয়েকবার ভেবেছিল। ওই ভাবা অবধি সীমাবদ্ধ থেকেছে সে। কারণ করা তো দূরের কথা, ভাবতে গেলেই ভয়ে তার হাত পা থরথরিয়ে কাঁপা আরম্ভ করত। হৃদিতা দীর্ঘশ্বাস ফেলল। মেয়েটার জন্য আফসোস হল। মনে মনে দোয়া করল মেয়েটা যেন এ যাত্রায় বেঁচে যায়। এই পৃথিবীটা খুব সুন্দর। পৃথিবীটা দেখুক মেয়েটা। ভুলটা উপলব্ধি করে ক্ষমা চাক বিধাতার কাছে। জীবন এমনিতেই খুব ছোট। আল্লাহ একদিন সবাইকেই নিয়ম অনুযায়ী তুলে নিবেন তার কাছে। তাহলে কেন এ নশ্বর পৃথিবীর মানুষগুলোর জন্য কষ্ট পেয়ে আত্মহত্যা করতে হবে? কেন এই জঘন্যতম পাপটা করতে হবে? পুরোটা পথ ভাবতে ভাবতে বাসায় এলো হৃদিতা। ভারাক্রান্ত মন নিয়েই কলিং বেল চাপল।
দরজা খুলে দিলেন সোমলতা। হৃদিতার মলিন মুখটা দেখে প্রশ্ন করলেন, ধ্রুবর কোনো উন্নতি হচ্ছে না? হৃদিতা ঘরে ঢুকে সোফায় গা এলিয়ে দিয়ে ইশারায় সোমলতাকে ফ্যানটা ছেড়ে দিতে বলল। ঘামে ভিজে গেছে সে। শীত বিদায় নিবে নিবে ভাব। এই সময়ের দুপুর বেলাটায় ভ্যাপসা গরম অনুভব হয়। তপ্ত শ্বাস ফেলে বলল, উন্নতি দেখছি না খুব একটা, মাথার ফোলা কমছে না। মন খারাপ করো না, সুস্থ হয়ে যাবে, একটু সময় লাগবে, ইনশাল্লাহ, বলে হৃদিতা উঠে দাঁড়াল। নিজের রুমে যেতে যেতে বলল, ভাত বাড়ো আম্মু, ক্ষুধা পেয়েছে। আমি গোসল সেরে আসছি। হসপিটালে খাবার পাঠিয়েছি, তাতে হয়নি সবার? হসপিটালে বসে খেতে পারি না আমি। মুনি আন্টি আর ধ্রুব খেয়েছে। হৃদিতা ঠান্ডা পানিতে দীর্ঘ সময় নিয়ে গোসল করল। বের হয়ে দেখল সোমলতা ইতিমধ্যে তার খাবার বেড়ে বসে আছে। হৃদিতা চেয়ার টেনে বসল। খেতে খেতে প্রশ্ন করল, বৌনি কই? ঘুমাচ্ছে বোধহয়। ভাইয়া বাসায় আছে? না, দুপুরে তোদের জন্য খাবার নিয়ে গেল না? এরপর তো এখনো অবধি আসেনি। বৌনি বেশিরভাগ সময় একাই কাটায়? হ্যাঁ। এটা কি ঠিক আম্মু? নতুন পরিবেশে এসে মেয়েটা কি করে থাকছে ভাইয়া এসব চিন্তা করবে না? কাজবাজ তো তেমন নেই। বাসায় থাকলে সমস্যা কি? টিউশনি নিয়েছে। ওহ, তাহলে তো ভালো হয়েছে। আর কোনো বাক্য বিনিময় হলো না তাদের মাঝে। হৃদিতা খাবার খেয়ে হাত ধুয়ে দ্রুত রেডি হয়ে নিল হসপিটালে যাওয়ার জন্য। এর মধ্যে প্রেরণার ও ঘুম ভাঙল। মুখে পানির ছটা দিয়ে বাইরে আসতেই দেখা হলো হৃদিতার সঙ্গে। প্রেরণা নরম স্বরে প্রশ্ন করল, আপু কখন এলেন? এই তো 1 ঘন্টা হবে, বেরোবো এখন আবার। ভাইয়ার অবস্থা কি এখন? আগের থেকে বেটার। এবার আসি বৌনি। হ্যাঁ, আম্মু রাতে যাবে বোধহয়। তুমি তখন আম্মুর সঙ্গে যেও, বলে নিচে নামল হৃদিতা। হৃদিতাকে গেট অবধি পৌঁছে দিল প্রেরণা এবং সোমলতা। প্রতিদিন বিকেলে ধ্রুবকে দেখতে হসপিটালে আসে অরিন। বনানী থেকে সাভার পর্যন্ত প্রতিদিন আসতে তার কষ্ট হয়ে যায়। তবুও আসে ভাইকে এক নজর দেখতে। সে এখানেই থাকতে চেয়েছিল, কিন্তু মুনিয়া চৌধুরী এলাও করেনি তাকে। সবার হসপিটালে এসে পড়ে থাকার কোনো মানে হয় না বলে এক প্রকার জোর করেই বাসায় পাঠিয়েছে অরিনকে। অরিন ধ্রুবর কেবিনে ঢুকে দেখে মুনিয়া চৌধুরী আসরের নামাজ পড়ছে বিপরীত বেডে বসে। কেবিনটা ডাবল বেডের। অরিন এসে ভাইয়ের পাশে বসল। তাকে দেখে আলতো হাসল ধ্রুব। ধীরে স্বরে বলল, কষ্ট করে কেন আসিস প্রতিদিন? ধ্রুব কথা বলে ধীরে এবং নিচু আওয়াজে। জোরে কথা বলতে গেলে মাথার সেলাইতে টান পড়ে তার। ডাক্তার তাই তাকে নিচু আওয়াজে কথা বলতে বলেছেন। অরিন ঠোঁট ফুলিয়ে বলল, আসব না? কষ্ট হয় তো তোর? কোনো কষ্ট হয় না। আমি তো 24 ঘন্টাই তোর সঙ্গে থাকতে চেয়েছি, কিন্তু তোর মা এলাও করে না। সব চোটপাট আমার সঙ্গেই দেখাতে পারে, বৌমার সঙ্গে পারে না। বৌমা উল্টো আরও ধমক দিয়ে তাকেই বাসায় পাঠিয়ে দেয়। অরিনের কথা শুনে ধ্রুব হাসল স্মিত। মুনিয়া চৌধুরীর নামাজ শেষ। তিনি জায়নামাজটা ভাঁজ করে রেখে উঠে এসে বললেন, তবে রে, নালিশ হচ্ছে? তো হবে না। মুনিয়া চৌধুরী বললেন, তোর সঙ্গেই তো চোটপাট দেখাব। হৃদিতার সঙ্গে চোটপাট করার ক্ষমতা আছে আমার? আমার থেকেও ধ্রুবর উপর ওর দাবি বেশি। আর অসুস্থ স্বামীর কাছ থেকে স্ত্রীকে সরিয়ে দেওয়া যায়? উল্টো পাশে থাকলে আরও ভরসা পায়। হয়েছে বুঝি? ধ্রুব দেখল অরিনের মিছে মিছে করা গোমরা মুখখানি। সে বাম হাত উঠিয়ে আস্তে করে অরিনের কান টেনে ধরে বলল, অভিমান শেষ হলে এসব, শেষ হলে একটা গুরুত্বপূর্ণ কাজ করে দেওয়া যায়। কি কাজ? বলো। একটা গোলাপের বুকি এনে দিতে পারবি? আজ নাকি রোজ ডে? অরিন মুচকি হাসল। হেসে বলল, হৃদ তাহলে সত্য বলেছিল, এক্সিডেন্টের পর তোর মাথার ইগো নামের তারটা কেটে গিয়ে একটা প্রেম নামক তার সংযোগ হয়েছে।
অরিনের কথাটা শুনে পিটপিট চাউনিতে তাকালো ধ্রুব। ভ্রু কুঁচকে বলল, হৃদ এসব বলে? হু বলে, অনেক কিছুই বলে। ধ্রুব আগ্রহর সহিত জানতে চাইল হৃদিতা আর কি কি বলে তার কাছে। কিন্তু অরিন মুখ ভেঙচিয়ে বলল, কি বলে তা তোকে কেন বলবো? শুধু একটা পরামর্শ দিচ্ছি, তোর এই প্রেম নামক তারটা যেন না কাটে। বলেই অরিন কেবিনের বাইরে চলে এলো। সে এখন যাবে ফুল কিনতে। সে চায় তার দাদা হৃদিতা নামক মেয়েটাকে ভালোবেসে তার গত 4 বছরের জমানো সকল দুঃখ, অভিমান ভুলিয়ে দিক। হৃদিতা হাসপাতালে পৌঁছালো তখন ঘড়ির কাঁটায় সন্ধে 7:30। রাস্তায় জ্যামের কারণে পৌঁছাতে একটু বেশি সময় লেগেছে তার। মুনিয়া চৌধুরী তখন কেবিনে উপস্থিত নেই। হৃদিতা হাতের ব্যাগপেগুলো রেখে খালি বেডটার উপর শরীর ছেড়ে বসল। ধ্রুব দেখেছে তার আশাটা। মেয়েটা ক্লান্ত হয়ে গেছে এই 1 সপ্তাহের দৌড়াদৌড়িতে। চোখের নিচে কালি পড়েছে, মুখটাও শুকিয়ে গিয়েছে। তা দেখে মায়া হলো ধ্রুবর। সে বলল, কষ্ট করে আসলে কেন? আজকের দিনটা বাসায় থাকতে, রেস্ট নিয়ে কাল আসতে। আমি না আসলে একটা লোক খাবার ও খাবে না ঠিক মতো, ঔষধও খাবে না, তাই বাধ্য হয়েই আসতে হলো। কথাটা বলে ধ্রুবর দিকে চাইতেন তার মাথার পাশে দেখতে পেল একটা সাদা এবং লাল মিশেলে গোলাপের বুকি। সেটা দেখতেই হৃদিতার কপালে কয়েকখানা ভাঁজ পড়ল। উবে গেল শরীরের ক্লান্তি। একরাশ কৌতূহল নিয়ে সে এগিয়ে এলো ধ্রুবর কাছে। বুকিটা হাতে তুলে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখে ধ্রুবর উদ্দেশ্যে প্রশ্ন করল, স্পেশাল কেউ এসেছিল? না মানে অসুস্থ ব্যক্তিকে গোলাপের বুকি নিয়ে কেউ দেখতে আসে জানতাম না। হৃদিতাকে হুট করে রাগাতে ইচ্ছে হলো ধ্রুবর। তাই সে বলল, হ্যাঁ স্পেশাল কেউ এসেছিল। হৃদিতা থমথমে মুখে বলল, কে? নিশ্চয়ই যার জন্য আমাকে মেনে নিতে পারেননি। তিনিই ছিলেন। তাই তো? ধ্রুব হতবম্ব হয়ে গেল। কার জন্য সে হৃদিতাকে মেনে নিতে পারেনি? সে চেয়ে দেখল হৃদিতার চোখ টলমল করছে। ধ্রুব বা হাত দিয়ে তার জামার কোণ টেনে ধরে বসতে বলল। হৃদিতা বসল। ধ্রুব তার হাত নিজের মুঠোয় নিয়ে নমনীয় স্বরে বলল, সব সময় ভুল না বুঝলে হয় না? কি ভুল বুঝেছি? বোঝনি? তোমার কেন মনে হয় আমি অন্য কারো কারণে তোমায় মেনে নিতে পারিনি? কেন মনে হলো হৃদ? আমি তো এ মনে কাউকেই স্থান দিইনি। একজনকে প্রচণ্ড ভালোবেসেছিলাম, বিনিময়ে চিট পেয়েছিলাম। এরপর যা হয়েছে সবটা তোমার জানা। বিয়ে হলো কোন পরিস্থিতিতে সেটাও জানো তুমি। আমি তোমায় কষ্ট দিতে চাইনি হৃদ, কিন্তু কিছু করার ছিল না আমার। ওই পরিস্থিতিতে তোমায় মেনে নিতে পারিনি আমি। আমার সবটা ঘিরে ছিল শুধু শূন্যতা, কোনো ইমোশন ছিল না নিজের মধ্যে। এরপর বিদেশ চলে গেলাম। আস্তে আস্তে স্বাভাবিক হয়ে উঠতে লাগলাম। সেই স্বাভাবিক জীবনটাও হুট করে একদিন অসহ্য হয়ে উঠতে লাগলো তোমার কারণে। হুট করেই মনে পড়ে যেত তোমার কান্না ভেজা চোখ দুটো। মনে হতো তোমার সঙ্গে অন্যায় করেছি, তোমাকে এভাবে ফেলে আসা উচিত হয়নি। কিন্তু তোমার কাছে ফিরেও যেতে পারিনি। যতবারই মনে হয়েছে তোমার সঙ্গে সব ভুলে জীবনকে একটা নতুন সুযোগ দিই, পরমুহূর্তেই পাস্টের কথাগুলো ভেবে মনটা বিষিয়ে উঠত। তখন আর তোমার কাছে ফিরতে ইচ্ছে হতো না। মনে হতো আমার মতো একটা নিকৃষ্ট ড্রাগ এডিক্টেড মানুষের সঙ্গে জড়ালে তোমার জীবনটা নষ্ট হয়ে যাবে। হৃদিতা প্রশ্ন করল, ড্রাগ এডিক্টেড মানুষ মানে? আমি তো জানতাম আপনি শুধু ওই মেয়েটার জন্য চিট সহ্য করতে না পেরে ঘরবন্দি হয়েছিলেন শোকে, দুঃখে। তাই সারাদিন রুম বন্দি থাকতেন, সিগারেট খেতেন। ধ্রুব সিলিংয়ের দিকে উদাস দৃষ্টিতে তাকিয়ে বলল, তোমরা কিছুই জানতে না হৃদ। আম্মুও কিছুটা জানলেও পুরোটা জানতেন না। আমি খুব বাজেভাবে নিষিদ্ধ দ্রব্যে আটকে গিয়েছিলাম। মদ, ইয়াবা, হিরাইন কোনো কিছুই বাদ রাখিনি। সবচেয়ে বড় কথা হলো তোমরা জানতে আমি রিহ্যাব থেকে সুস্থ হয়ে ফিরে এসেছি।
কিন্তু সত্যটা হলো তখনও আমি পুরো সুস্থ হইনি। বিদেশ যাওয়ার পর এক বন্ধুর সাহায্যে আমি পুনরায় রিহ্যাবে গিয়ে 6 মাস থেকেছি। পুরোপুরি সুস্থ হয়ে উঠেছি তখন। হৃদিতা সব কথা শুনল। শুনে স্তব্ধ হয়ে বসে রইল। সে কি রিয়াকশন দিবে বুঝতে পারল না। একবার মনে হলো ধ্রুবকে দোষ দেওয়া উচিত হয়নি। দোষটা পরিস্থির ছিল। আর একবার বলতে ইচ্ছে হলো ওই মেয়ে মানলাম একসঙ্গে 2 নৌকায় পা দিয়েছিল, তোকে চিট করেছিল। তাই বলে ব্যাটা তোর দেবদাস কেন হতে হবে? কেন তুই মাদকাসক্ত হলি? কিন্তু মনের কথাগুলো কিছুই বলতে পারল না হৃদিতা। ধ্রুব আপদমস্তক তাকে দেখে নিয়ে বলল, ফুলগুলো অরিনকে দিয়ে আনিয়েছিলাম তোমার জন্য। হয়তো গ্রহণ করো, নয়তো ফেলে দিও। হৃদিতা তার কথা কর্ণপাত করল না। সেই উঠে ওয়াশরুমে চলে গেল। গিয়ে চেপে রাখা কান্নাটা উগরে দিল। সে যাকে ভালোবেসে মায়ের এক কথায় বিয়ে করতে রাজি হয়ে গিয়েছিল কোনো কিছু বিবেচনা না করেই। সেই লোকটা অন্য কোনো মেয়েকে ভালোবেসে তার কাছ থেকে ধোঁকা খেয়ে এমন একটা জঘন্য কাজে লিপ্ত হয়ে পড়েছিল। ভাবতেই ধ্রুবকে খুব করে ঘৃণা করতে ইচ্ছে হল হৃদিতার। অথচ তার মন তা পারল না। উল্টো তার ওই কাজ ভুলে গিয়ে ক্ষমা করার পরামর্শ দিল বেহায়া মন। হৃদিতা কষ্টে, অভিমানে জর্জরিত হয়ে দেয়ালে ঘুষি মেরে বসল। মুহূর্তেই ফর্সা হাতটা লাল হয়ে উঠল। অরিন উদাসীন হয়ে ফুটপাত ধরে হাঁটছে। বাসায় যেতে ইচ্ছে হচ্ছে না তার। একা একটা মানুষ খালি বাড়িতে ভাল লাগে না থাকতে। এর চেয়ে এই রাস্তায় হাঁটতে ভালো লাগছে তার। অরিন হাঁটতে হাঁটতে পায়ের কাছে একটা খালি বোতল পেল। অরিনের এক বদ অভ্যাস আছে, খালি বোতল পেলে সে ছট মারে সেটা। অভ্যাসবশত আজও মেরে দিল। বোতলটা গিয়ে পড়ল ফুটপাতে বসা একটা ছেলের বাহুতে। সেখানে 3টা ছেলে সারিবদ্ধভাবে বসে সিগারেট ফুঁকছিল। অরিন জিভ কাটল। এইরে লোকটা না এখম এসে তাকে এক ধমক দিয়ে বসে। লোকটাকে উঠতে দেখেই অরিন উল্টো ঘুরে দৌড় দিল। পিছন থেকে ছেলেটা গম্ভীর স্বরে ডেকে উঠল, থামুন বলছি, আমি ধরতে পারলে কিন্তু ওভারব্রিজ থেকে ফেলে দিব নিয়ে। অরিন লোকটার সঙ্গে দৌড়ে পারবে না। তাই বিশেষ একটা লাভ নেই দৌড়ে। সেসব ভেবেই অরিন থেমে গেল। মুখটাকে কাদো কাদো বানিয়ে ক্ষমা চাওয়ার প্রস্তুতি নিল। এরই মধ্যে ছেলেটা দৌড়ে আসে। আর সামনে অরিনকে দেখেই তা মুখ বিরক্তিতে ছেয়ে যায়। এই মেয়েটার সঙ্গে দেখা হলে তার দিন অশুভ কাটে। প্রথম দিনই এই মেয়ের চেহারা দেখে বাসায় যাওয়ার পর মায়ের বকা খেয়ে বাসা থেকে বিতাড়িত হতে হয়েছে তাকে। মা তাকে এক মেয়ের সঙ্গে দেখা করতে পাঠিয়েছিল। কিন্তু এই মেয়ের সঙ্গে রাস্তায় কথা কাটাকাটির পর বেমালুম সে মেয়েটার সঙ্গে দেখা করার কথা ভুলে বসেছিল। মেয়েটা তার জন্য দীর্ঘক্ষণ ওয়েট করে, এরপর বাসায় গিয়ে ওর মায়ের কাছে বিচার দিতেই মা রেগেমেগে অগ্নিমূর্তি ধারণ করে এবং বাসা থেকে বিদায়ও করে তাকে অনির্দিষ্টকালের জন্য। মায়ের রাগ কবে পড়বে তা আদতে জানা নেই নাহিদের। সে আপাতত এক বন্ধুর বাড়িতে থাকছে। অরিনকে দেখে সেদিনের রাগটা মাথাচাড়া দিয়ে উঠল নাহিদের। মেয়েটা সেদিন অকারণেই তাকে অপমান করেছিল। নাহিদ দাঁতে দাঁত পিষে বলল, ভদ্রতা বলতে আছে কিছু? গায়ে বোতল মেরেছেন কেন? এই ছেলেটাকে দেখে ততক্ষণে অরিনের ভয়টা সরে গিয়ে তারও বিরক্তি এসে ভর করেছে। উটকো ঝামেলা। সে অসন্তোষ কণ্ঠে বলল, আমার কি দোষ? আমি তো ইচ্ছে করে মারিনি। দোষ বোতলটার। সে কেন আপনার গায়ে গিয়ে পড়ল তাকে জিজ্ঞেস করুন। নাহিদের তরতর করে রাগ বাড়ছে। বলল, ভারী বেয়াদব মেয়ে তো আপনি, নিজের দোষ অন্যের উপর চাপানোই স্বভাব নাকি? নাহিদের দুজন বন্ধু তার সঙ্গে ছিল। নাহিদকে বলল, বাদ দে এসব। অযথা তর্কের সময় নেই। আমরা যা করতে এসেছি সেটা দ্রুত করতে হবে। নাহিদ হাত ঝাড়া দিয়ে বলল, বাদ দিব কেন? তোরা জানি সেই মেয়ে সেদিন অকারণে আমাকে অপমান করেছে। আমি তো হেল্প করতে গিয়েছিলাম।
উল্টো আমায় অপমান করে ছাছড়া ট্যাগ বসিয়েছে। বন্ধুদের উদ্দেশ্যে কথাগুলো বলে পুনরায় অরিনকে বলল, এই মেয়ে তোমার নামে এখন আমি থানায় মামলা দিব। ইভটিজিং কেসে। পারলে সঙ্গে আরও কয়েকটা মিথ্যা মামলা দিয়ে লকআপে ভরব। পুলিশ আপনার মামা লাগে তো যে আপনি বললেন আর আপনার কথা বিশ্বাস করে আমায় লকআপে ভরবে? পুলিশ আমার মামা হওয়া লাগবে কেন? আমি নিজেই পুলিশ। নাহিদের কথাটা বিশ্বাস করল না অরিন। সে বিদ্রূপ করে বলল, হ্যাঁ সেদিন ছিলেন ডাক্তার, আর আজ হয়ে গেলেন পুলিশ। তা কাল কি হবেন? সেদিন দেয়ালে ঘষা খেয়ে হাতের চামড়া উঠে গিয়েছিল নাহিদের। অন টাইম ব্যান্ডেজটা কিনেও হাতে আর লাগানো হয়নি, পকেটেই ছিল। সেটাই সেদিন অরিনকে দিয়ে বলেছিল আমি ডাক্তার, মানুষের উপকার করাই আমার কাজ। কথাটা সে মজার ছলেই বলেছিল। তাই বলে তার এই কথাটাও মেয়েটা অবিশ্বাস করবে? নাহিদের বন্ধু পাশ থেকে বলল, মিস আপনার অবিশ্বাস হলে কাল বনানী থানায় গিয়ে একবার চেক করে আসবেন। নতুন এসিপি নাহিদ ইসলাম বললেই কেউ দেখিয়ে দিবে কেবিনটা। বলেই নাহিদের বন্ধু অভি তাকে জোর করে টেনে নিতে লাগল। অরিনের দিকে শান্ত দৃষ্টি ছুড়ে নাহিদ চলে গেল। নাহিদের সে দৃষ্টি দেখে অরিন এবার সত্যিই ভরকাল। সত্যিই যদি লোকটা পুলিশ হয়, সত্যিই যদি তার নামে মামলা ঠুকে দেয়, তখন কি হবে অরিনের? না, অরিন আর ভাবতে পারছে না। কালকে সকালে গিয়েই বনানী থানায় একবার খোঁজ নিয়ে আসবে সে।